সবথেকে যেটা সাংঘাতিক সেটা হচ্ছে স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস, মানে কম বয়সে স্ট্রোক হওয়া, এটা কিন্তু একটা ভ্যাসকুলাইটিসের লক্ষণ হতে পারে। এই টাকাইশু আর্টারাইটিস এশিয়ান পপুলেশনে ভীষণ বেশি হয়। এটা শিরা সম্পূর্ণ ব্লক হয়ে গেলে তুমি যতই ট্রিটমেন্ট করো সেটাকে কিন্তু আর পুরো খুলতে পারবে না। একটা কোনো সিমটম দেখে চিনতে পারাটা খুব মুশকিল। নমস্কার, আমি ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়, কনসালটেন্ট রিউমাটোলজিস্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি। অটোইমিউন অসুখ এমন কিছু অসুখের সমষ্টি যেখানে মানুষের দেহের যে ইমিউন সিস্টেম সেটা নিজেই নিজেকে চিনতে না পারার জন্য বিভিন্ন জায়গায় আক্রমণ করার ফলে যে বিভিন্ন ধরনের অসুখগুলোর উৎপত্তি হয় তাদেরকে এক কথায় অটোইমিউন অসুখ বলে। সেটা যেহেতু এই সিস্টেমটা ব্লাডের মধ্যে আছে, মাথার চুল পড়া থেকে শুরু করে চোখের সমস্যা, কম বয়সে স্ট্রোক হওয়া, লাংসের সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা থেকে শুরু করে স্কিনের র্যাশ বা জয়েন্টে ব্যথা যে কোনো ধরনের উপসর্গ নিয়েই আসতে পারে। সেই জন্য যদি কোনো সমস্যা বারবার আসছে বা একসাথে অনেকগুলো অঙ্গের সমস্যা দেখা যাচ্ছে তাহলে অটোইমিউন অসুখ আছে কিনা সেই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। ভ্যাসকুলাইটিস এক ধরনের অটোইমিউন অসুখ যেখানে আমরা যে কথাগুলো শুনতে অভ্যস্ত, আর্থ্রাইটিস কথাটা শুনতে আমরা অভ্যস্ত, কথাগুলো যদি ভাঙা যায় তাহলে এই সবকটাই দুটো কথার সমষ্টিতে তৈরি। আর আইটিস কথাটার মানে হচ্ছে ইনফ্লামেশন। আর্থ্রো কথাটা আর্থ্রাইটিস যেটা আসছে, আর্থ্রো প্লাস আইটিস, মানে জয়েন্ট ইনফ্লামেশন হলে যেমন আর্থ্রাইটিস বলা হয়, সেরকম ভাবেই ব্লাড ভেসেলের যদি ইনফ্লামেশন হয়, এই ভেসেলের ইনফ্লামেশনকে আমাদের ডাক্তারি ভাষাতে বলা হয় ভ্যাসকুলাইটিস। ভ্যাসকুলাইটিস এমন একটা অটোইমিউন অসুখ যেখানে প্রাথমিক ইম্প্যাক্টটা বা মেজর ইম্প্যাক্টটা অসুখের ব্লাড ভেসেলের উপর পড়ে, মানে ব্লাড ভেসেলের উপর ইনফ্লামেশন হওয়ার জন্য সিমটমগুলো দেখা যায়। এই ভ্যাসকুলাইটিস কিন্তু কোনো একটা অসুখ নয়, এর মধ্যে অনেক ধরনের অসুখ নিয়ে ভ্যাসকুলাইটিস তৈরি এবং তার আমাদের বোঝার জন্য বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ধরো যদি মানুষের দেহে যে বড় বড় ব্লাড ভেসেলগুলো আছে, মানে হার্টের থেকে যে ব্লাড ভেসেলগুলো বেরোচ্ছে, সেই ব্লাড ভেসেল যে অসুখগুলোতে এফেক্ট করে তাদেরকে বলা হয় লার্জ ভেসেল ভ্যাসকুলাইটিস। তারপরে যে পরোদ্ধাপের যে ভেসেলগুলো আছে সেগুলো এফেক্ট করলে বলা হয় মিডিয়াম ভেসেল ভ্যাসকুলাইটিস। আর একদম অঙ্গের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো আছে, ধরো লাংসের মধ্যে, কিডনির মধ্যে যে ছোট ছোট রক্তজালিকা আছে, সেইগুলো এফেক্ট করলে বলা হয় স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস। তো কোন ধরনের ব্লাড ভেসেল মেজর পার্ট এফেক্ট করছে এটা অনেক সময় ওভারল্যাপ থাকে, মানে লার্জ ভেসেল থাকলে স্মল ভেসেল বা মিডিয়াম ভেসেল একসাথে হতে পারে, কিন্তু কোন ধরনের ব্লাড ভেসেল মেজরলি ইম্প্যাক্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে অসুখগুলোর সিমটমগুলো এক্সপ্রেস হয়। এখানে পুরো জিনিসটাই ডিপেন্ড করে, মানে প্রথম ধাপটা হচ্ছে ক্লিনিক্যাল সিমটম। এবার লার্জ ভেসেল ভ্যাসকুলাইটিসের নির্দিষ্ট কিছু সিমটম আছে। ধরো লার্জ ভেসেল ভ্যাসকুলাইটিস যে দুটো মেন অসুখ লার্জ ভেসেল ভ্যাসকুলাইটিসের মধ্যে পড়ছে, একটা হচ্ছে টাকাইশু আর্টারাইটিস আর একটা বলে জায়ান্ট সেল আর্টারাইটিস। এই টাকাইশু আর্টারাইটিস এশিয়ান পপুলেশনে ভীষণ বেশি হয় এবং এখানে বড় বড় ব্লাড ভেসেলগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য খুব কম বয়সে প্রেশার বেড়ে যাওয়া, বা হঠাৎ করে প্রথমবার এমনও ধরা পড়লো যে ব্লাড প্রেশার চেক করতে গিয়ে দেখা যাচ্ছে ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, কারণ হাতের শিরাটা তার দীর্ঘদিন ধরে এরকম ভ্যাসকুলাইটিস জন্য আস্তে 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 বন্ধ হয়ে গেছে। এবং সেই একইভাবে যদি ব্রেনের শিরাগুলো বন্ধ হয়ে যায় তাহলে বারবার মাথা ঘোরা থেকে শুরু করে এবং শিরাগুলোতে প্রদাহ হওয়ার জন্য গলার এখানে ব্যথা বা হাতের এখানে ব্যথা বা একটু কাজ করতে গেলেই হাতটা ধরে যাচ্ছে, এই ধরনের সিমটম নিয়ে প্রাথমিকভাবে লার্জ ভেসেল ভ্যাসকুলাইটিস টাকাইশু শুরু হতে পারে। ঠিক একইভাবে যেটা বয়স্ক মানুষদের একটু হয় জায়ান্ট সেল আর্টারাইটিস বলতে, সেটা শুরু হতে পারে আধকপালি মাথা ব্যথা দিয়ে। একটা বয়স্ক মানুষ হঠাৎ করে আধকপালি ভীষণ মাথা ব্যথা এবং সেটা এতটাই সিভিয়ার, মানে এটা হঠাৎ করে চোখের ভিশন পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া তাদের জ ক্লডিগেশন বলা হয়, মানে শুকনো খাবার চিবিয়ে খেতে গেলে চোয়ালটা ধরে যাচ্ছে, বেশিক্ষণ চেবাতে পারছে না। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু এই ব্লাড ভেসেলগুলোর সাইজ বড় হয়, এক্ষেত্রে জ্বর একটা প্রেজেন্টিং সিমটম হতে পারে, মানে দীর্ঘদিন ধরে একজন বয়স্ক মানুষের জ্বর এবং কোথাও কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জ্বরের, সেক্ষেত্রে দেখা গেল যে আন্ডারলাইং একটা ভ্যাসকুলাইটিস থাকার জন্য তার জ্বর হচ্ছে। একইভাবে মিডিয়াম ভেসেল ভ্যাসকুলাইটিস যেগুলো আছে তার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে একটা মিডিয়াম ভেসেল ভ্যাসকুলাইটিস বাচ্চাদের স্পেসিফিক্যালি হয়, কাওয়াসাকি ডিজিজ। এই কাওয়াসাকিটা এমন একটা ভ্যাসকুলাইটিস যেটা হার্টের ব্লাড ভেসেলগুলোকে এফেক্ট করে এবং সেটা ঠিক মতন চিকিৎসা না হলে সেই বাচ্চাগুলো দেখা গেছে পরবর্তীকালে কম বয়সে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা, হার্টের শিরাগুলো ব্লক হয়ে যাওয়া বা অ্যানিউরিজম বলে যে ধরনের জিনিস হয়, ফুলে যাওয়া, এই ধরনের ঘটনা মিডিয়াম ভেসেল ভ্যাসকুলাইটিসে হতে পারে। আরেকটা যে মিডিয়াম ভেসেল ভ্যাসকুলাইটিস সেটা রিলেটিভলি ইয়াঙ্গার এজে হয় এবং সেখানে আবার ওই কিডনি এফেক্ট করার জন্য প্রেশার বেড়ে যাওয়া বা স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ হওয়া, নোডিউল হওয়া, এই জিনিসগুলো এগুলো নিয়ে আসতে পারে। সব থেকে যেটা সাংঘাতিক সেটা হচ্ছে স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস, কারণ এটা একদম অর্গানের মধ্যে আছে, লাংসের মধ্যে, কিডনির মধ্যে যে ছোট ছোট
ব্লাড ভেসেলগুলো আছে, এখানে সিমটম মানে অ্যাজ সিম্পল অ্যাজ একটা স্কিনে মশা কামড়ানোর মতন দাগ দিয়েও শুরু হতে পারে, কিন্তু এই গ্রুপ অফ অসুখটা কিন্তু লাইফ থ্রেটেনিং। এখানে হঠাৎ করে লাংসের মধ্যে ব্লাড ভেসেল যেগুলো আছে সেগুলোতে সাংঘাতিক প্রদাহ হয়ে যদি হঠাৎ করে শুরু হয় তাহলে লাংসের মধ্যে ব্লিডিং হয়ে যাবে। কিডনির মধ্যে ঘটনাটা ঘটলে কিন্তু তার কিডনি ফেলিয়ার নিয়ে প্রেজেন্ট করবে। সো এই স্মল ভেসেল ভ্যাসকুলাইটিসটা যেটা, এটা আমাদের নিয়ে চিন্তা সব থেকে বেশি থাকে, কারণ এখানে ডেথ রেট যদি ঠিক সময় ধরা না পড়ে তাহলে ভীষণ বেশি হয়। ব্লাড ভেসেলের সমস্যা বলতে আমাদের মাথায় যেটা আসছে, যেটা বললে যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়া, ঠিক ভ্যাসকুলাইটিসেও কিন্তু এটা একটা প্রেজেন্টিং সিমটম হতে পারে। মানে কম বয়সে স্ট্রোক হওয়া এটা কিন্তু একটা ভ্যাসকুলাইটিসের লক্ষণ হতে পারে, বা কম বয়সে হার্ট অ্যাটাক হওয়া। আমরা জানি বয়সকালে গিয়ে হার্ট অ্যাটাক হচ্ছে বা বয়সকালে গিয়ে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আনইউজুয়াল এজে যদি স্ট্রোক হয়, এটা কম বয়সী মহিলা হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল, বা কম বয়সী মহিলার হার্ট অ্যাটাক হয়ে গেল, ইভেন কম বয়সী বাচ্চা ছেলেদের যদি হার্ট অ্যাটাক বা স্ট্রোক হচ্ছে, তাহলে সেখানে একটা আন্ডারলাইং ভ্যাসকুলাইটিস কারণ হতে পারে। কিন্তু এটা ছাড়া যেটা আরেকটা ঘটনা হতে পারে সেটা হচ্ছে লাংসের মধ্যে যেহেতু ছোট ছোট ব্লাড ভেসেলগুলো আছে, সেইগুলোতে হঠাৎ করে ইনফ্লামেশন হলে ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রে লাংসের মধ্যে ব্লিডিং হয়ে গেলে হঠাৎ করে শ্বাসকষ্ট, মুখ দিয়ে রক্ত আসা, এইটা নিয়ে প্রেজেন্ট করতে পারে। হঠাৎ করে কিডনি ব্লাড ভেসেলগুলো এফেক্ট হলে কিডনিটা ড্যামেজ হয়ে যেতে পারে রাতারাতি। তো এইগুলো একটা এক্সট্রিমস অফ, মানে এইগুলোতে লাইফ থ্রেটেনিং সিচুয়েশন হয়ে যেতে পারে প্রত্যেকটাতেই, ইনক্লুডিং একটা বড় স্ট্রোক, একটা বড় হার্ট অ্যাটাক, একটা লাংসে ব্লিডিং, একটা কিডনির সমস্যা, সবকটাই কিন্তু লাইফ থ্রেটেনিং হয়ে যেতে পারে। ভ্যাসকুলাইটিস রোগীদের জার্নি, মানে সেই অর্থে সমস্ত অটোইমিউন অসুখের রোগীদের জার্নি অনেকখানি তফাৎ হয়ে গেছে এখনকার দিনের যেসব ওষুধপত্র অ্যাভেলেবেল হয়ে গেছে। কিন্তু এখনো ভ্যাসকুলাইটিস নিয়ে যেটা আমাদের সব থেকে বড় স্ট্রাগল আছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেসের জায়গাটা। ভীষণভাবে মানে একটা অসুখ যত ড্যামেজ হবে সেখানে রিভার্স হওয়ার চান্স কমে যাচ্ছে। টাকা ইস্যুর কথাই যদি বলি আমি, যেখানে ব্লাড ভেসেলগুলো দীর্ঘদিন ধরে ইনফ্লামেশন হতে হতে একটা শিরা ব্লক হয়ে যাচ্ছে। একটা শিরা সম্পূর্ণ ব্লক হয়ে গেলে তুমি যতই ট্রিটমেন্ট করো সেটাকে কিন্তু আর পুরো খুলতে পারবে না, সার্জিক্যাল ইন্টারভেনশন ছাড়া খুলতে পারবে না। এবার ভ্যাসকুলাইটিস গুলোর সাথে বাকি ভ্যাসকুলার অসুখের তফাৎ হচ্ছে, একটা নর্মাল ভ্যাসকুলার যদি কোনো প্যাথোলজি হয়, যেমন একটা হার্ট অ্যাটাক হচ্ছে স্টেন্ট করে দিচ্ছে, সেই রকম ভাবে স্টেন্টিং করা যায়। কিন্তু এইখানে যেহেতু ব্লাড ভেসেলে ভীষণভাবে ইনফ্লামেশন আছে, সেখানে স্টেন্ট করলেও সেই স্টেন্টটা আবার বন্ধ হয়ে যাওয়ার রিস্ক ভীষণ বেশি। সেই জন্য এখানে প্রাইমারি হচ্ছে যত তাড়াতাড়ি অসুখটাকে ধরা যাবে, যত তাড়াতাড়ি এই স্পেসিফিক ওষুধগুলো শুরু করা যাবে, তত এটার ড্যামেজ কম হবে। ধরো একটা কারো কিডনিটা এফেক্ট হয়ে কিডনিটা ড্যামেজ হয়ে গেল, সেটা তুমি আর যতই ট্রিটমেন্ট করো কিডনি পার্টটাকে তুমি রিকভার করতে পারবে না, তার লাইফটাকে তুমি বাঁচিয়ে রাখতে পারবে। হয়তো লাংসটাতে ব্লিডিং আর হলো না, অন্য কোথাও এফেক্ট করলো না, কিন্তু কিডনিটা নষ্ট হয়ে গেল যে সেই কিডনিটাকে আর ফেরত আনতে পারবে না। সেই জন্য এই পুরো সিস্টেমটাতে আজকের দিনে যেভাবে বিজ্ঞান উন্নতি করেছে, তাতে চিকিৎসার জায়গাটা এতটাই উন্নত জায়গায় চলে গেছে, শুধুমাত্র অ্যাওয়ারনেসটা বাড়লেই কিন্তু একটা মানুষ ভ্যাসকুলাইটিস নিয়েও সম্পূর্ণ সুস্থ জীবন, একদম নর্মাল জীবন যাপন করতে পারে। অটোইমিউন ডিজিজের অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে সিমটম এত ভ্যারি করে, একটা কোনো সিমটম দেখে চিনতে পারাটা খুব মুশকিল। তবে সাধারণ মানুষের জন্য যে কথাগুলো আমরা বলে থাকি, যে কোনো সমস্যা যদি বারবার আসছে, একসাথে অনেকগুলো অর্গানে আসছে এবং কোনো জিনিস এক্সপ্লেন করা যাচ্ছে না, সেই রকম যদি ঘটনা হয়, তাহলে যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার সাথে জিজ্ঞেস করুন যে তার কোনো অটোইমিউন ডিজিজ আছে কিনা। ভ্যাসকুলাইটিস সিমটম বললাম, মানে অ্যাজ সিম্পল অ্যাজ মশা কামড়ানোর মতন ছোট ছোট দাগ থেকে শুরু হতে পারে, সেখান থেকে স্কিনে বিভিন্ন ধরনের নোডিউলের মতন র্যাশ হতে পারে, এবং সেই র্যাশটা যদি ছাড়ছে না বা বারবার আসছে, কিংবা ধরুন কিছু কিছু ভ্যাসকুলাইটিস আছে যেগুলোতে সাইনাসের সমস্যা হয়, বারবার নাক ব্লক হয়ে যাচ্ছে, নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, মুখে ঘা হচ্ছে বারবার, এই আপার রেসপিরেটরি সিমটমও যদি বারবার আসে, সেটাও একটা ভ্যাসকুলাইটিসের লক্ষণ হতে পারে। লাংসের সমস্যা, কাশি হচ্ছে, কাশি দিয়ে ব্লাড বেরোচ্ছে, কিডনির সমস্যা দেখা দিচ্ছে কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সব জায়গাগুলোতে, মেজর অর্গানগুলোতে সমস্যা যদি দেখা যাচ্ছে এবং একসাথে বিভিন্ন অর্গানের সমস্যা দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই করে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন যে এর পিছনে কোনো আন্ডারলাইং অটোইমিউন অসুখ আছে কিনা, যেটার সেই নির্দিষ্ট টেস্টটা না করা পর্যন্ত কিন্তু ধরতে পারা যাবে না। এবং অনেক ক্ষেত্রেই অটোইমিউন ডিজিজের মানে যে সমস্ত টেস্ট অ্যাভেলেবেল, কোনো টেস্টই কিন্তু 100% সেন্সিটিভ বা স্পেসিফিক নয়, সেক্ষেত্রে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা ভীষণ জরুরি। তো সেই পরামর্শ নিয়ে ওই ধরনের স্পেসিফিক টেস্টগুলো না করা পর্যন্ত ধরা পড়বে না। সাধারণ মানুষের সতর্কতাটা জরুরি। একই ধরনের সিমটম বারবার আসছে বা অনেক রকম সিমটম একসাথে আসছে, এই জায়গাটা থেকে সতর্ক হতে হবে, এবং ধরা পড়ছে না, এই জায়গাটা থেকে সতর্ক হতে হবে যে আন্ডারলাইন কোনো অটোইমিউন অসুখ আছে।